আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় যথেষ্ট ভালোই আছি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। এখন গণিত বিষয়ের ভিতরে যে অংশগুলো রয়ে গেছে তার ভিতরে জ্যামিতি, বিশেষ করে জ্যামিতিটা নিয়ে এখন আমি আলোচনা করব। জ্যামিতি বিষয়টা বরাবরই তোমরা অবহেলা করো। অনেকেই তোমাদের ভিতর ভীতি কাজ করে গণিত বিষয়ের উপরে, বিশেষ করে জ্যামিতির উপরে। আশা করি একটু মনোযোগী যদি হও তোমরা, এই ভীতিটা তোমাদের থাকবে না, তোমরা সকলেই ভালো করতে পারবে। আমি চেষ্টা করতেছি, তোমরা অবশ্যই চেষ্টা চালিয়ে যাবে ভালো কিছু করার জন্য। আমি এখন নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় থেকে একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। সাধারণ নির্বাচন এবং উপপাদ্যের নাম্বারটা হচ্ছে 20। এখানে সাধারণ নির্বাচনটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি আবার বলতেছি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি লিখছি বোর্ডে। এখন এই বিষয়টা আলোচনার আগে আমি তোমাদের এই বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু তথ্য নিয়ে আলোচনা করব। প্রথমে একটু দেখে নাও, আমি ফ্রি হ্যান্ডে কাজটা করলাম, বৃত্ত আঁকলাম একটা। এখন এই যে বৃত্তের এই বাউন্ডারি লাইনটা দেখতেছো, এই বাউন্ডারি লাইনের উপরে যদি আমি দুটা বিন্দু নেই, সাপোজ ধরে নাও একটা বি বিন্দু আর একটা সি বিন্দু, বৃত্তের কেন্দ্র দিলাম ও। এখন এই বি বিন্দু এবং সি বিন্দুর মাধ্যমে টোটাল বৃত্তটা দেখো দুটো অংশে ভাগ হয়ে গেছে। একটা অংশ হচ্ছে বি থেকে সি পর্যন্ত এদিকে, আর একটা অংশ হচ্ছে এই বি এর এখান থেকে শুরু করে এদিকে। এই যে দুটো অংশ হয়ে গেল। এখন এই দুটো অংশের মধ্যে লক্ষ্য করো, বি থেকে সি পর্যন্ত যে অংশটা, এই নিচের অংশটাকে আমরা চাপ বলছি, উপরের যে অংশটা এটাকেও বলছি চাপ। এবার একটু খেয়াল করে দেখো, এই দুটো অংশের মধ্যে নিচের অংশটা ছোট, উপরেরটা বড়। এখন ছোট অংশটাকে আমরা বলবো উপচাপ এবং উপরের অংশটাকে বলবো হচ্ছে অধিচাপ। তাহলে বৃত্তটা বি এবং সি বিন্দুর মাধ্যমে দুটি অংশে ভাগ হয়েছে। বৃত্তের চাপটা, পরিধিটা, নিচের অংশ এটা একটা চাপ, উপরের অংশ এটা একটা চাপ। নিচের অংশটা বড়, এটাকে বলছি আমরা হচ্ছে উপচাপ। উপরের অংশটা হচ্ছে নিচের অংশটা ছোট, এটা উপচাপ। উপরের অংশটা বড়, এটা হচ্ছে অধিচাপ। ব্যাস, এই বিষয়টা জানলাম। এরপরে আসি
তোমরা শিরোনামের ভিতরে দেখো, বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান, একবার বলা হয়েছে এখানে কেন্দ্রস্থ কোণ, আরেকবার বলা হয়েছে বৃত্তস্থ কোণ। এখন এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ এই দুইটা বিষয়ে একটা আমাদের ধারণা থাকার প্রয়োজন আছে। এখন কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এই যে বিসি চাপটা আমরা নিছি, বিসি চাপকে ব্যবহার করে কেন্দ্রে যদি আমরা কোণ উৎপন্ন করি, তাহলে এই যে এখানে যে কেন্দ্রে কোণ তৈরি হয়ে গেছে, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং এটার নাম বলবো বিসি চাপের উপরে বি ও সি, কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের পরিধির উপরে সব ধরে নাও, মনে করো আমরা এ নাম দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এর সঙ্গে এ এবং বি যুক্ত করি, এ এবং সি যুক্ত করলে এখানে এই বিন্দুতে একটা কোণ তৈরি হয়ে গেছে। এই কোণটার নাম হচ্ছে বি এ সি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তে যে কোণ তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এই দুইটার মধ্যে একটা সম্পর্ক রয়ে গেছে। কেন্দ্রস্থ কোণটা বড়, বৃত্তস্থ কোণটা হচ্ছে ছোট। এখন কতটুকু বড় ছোট সেটা দেখো এখানে উল্লেখ করা আছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এই বিষয়টাকে যদি আমি উল্টা করে বলি তাহলে কি বলতে পারি? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যাক, বিষয়টা তোমরা স্মরণ রাখবা। আর উপপাদ্যটা শেখার জন্য আমরা আরও কিছু তথ্য একটু আগেই জেনে নেই। যেমন বৃত্ত, কেন্দ্রবিন্দু ও এখন এই কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের বাউন্ডারি লাইন পর্যন্ত অর্থাৎ পরিধি পর্যন্ত যদি আমরা রেখা অঙ্কন করি, এরকম অসংখ্য রেখা অঙ্কন করা সম্ভব। এরকম অসংখ্য রেখা অঙ্কন করা সম্ভব। এই রেখাংশগুলোকে বলা হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে বাউন্ডারি লাইন পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটাই হচ্ছে ব্যাসার্ধ। একটা বৃত্তের মধ্যে অসংখ্য ব্যাসার্ধ আঁকা সম্ভব এবং এই একই বৃত্তের ব্যাসার্ধগুলি পরস্পর সমান। বিষয়টা তোমরা অবশ্যই একটু স্মরণ রাখবে, একই বৃত্তের ব্যাসার্ধগুলি পরস্পর সমান। এরপরে উপপাদ্য সংশ্লিষ্ট আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে তোমরা ক্লাস 7-এ শিখে এসছ, ধরে নাও এ বি সি একটা ত্রিভুজ। এখন আমি কি করব? ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করব, যে কোনো দিকে। আমি বিসি বাহুটাকেই বর্ধিত করি, মনে করি ডি পর্যন্ত বর্ধিত করলাম। বর্ধিত করার পরে লক্ষ্য করে দেখো, ত্রিভুজের ঠিক বাহিরে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। এই কোণটাকে বলা হবে ত্রিভুজের বহিস্থ কোণ। আর ত্রিভুজের ভিতরে যে কোণগুলো আছে, যেমন এ বিন্দুতে এ কোণ, বি বিন্দুতে বি কোণ, সি বিন্দুতে এখানে সংক্ষেপে সি কোণ, আর ডিটেলস যদি বলো তাহলে এ সি বি কোণ। এখন এই যে কোণ তিনটা আছে, তিনোটা হচ্ছে লাল কালি দিয়ে যেগুলো আমি মার্কিং করেছি সেগুলো হচ্ছে অন্তস্থ কোণ, আর কালো কালি দিয়ে যে বাইরে মার্কিং করা হয়েছে এটা হচ্ছে বহিস্থ কোণ। এখন এই অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক রয়ে গেছে। সম্পর্ক অবশ্যই তোমাদের জানা থাকার প্রয়োজন আছে। সম্পর্কটা হচ্ছে কি? বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ বহিস্থ কোণের নাম এখানে এ সি ডি, এ সি ডি, এই হচ্ছে বহিস্থ কোণ। আর অন্তস্থ বিপরীত সংক্ষেপে যদি লিখি তাহলে একটা হচ্ছে এ কোণ আর হচ্ছে বি কোণ। এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে বহিস্থ কোণের সমান। অর্থাৎ তোমরা মনে রাখবে, ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। একটু মনে রাখার চেষ্টা করবে। এই বিষয়গুলো আমাদের উপপাদ্য শিখতে প্রয়োজন হবে। যদি এগুলো স্মরণ থাকে, দেখবা উপপাদ্যটা যথেষ্ট সহজ মনে হবে তোমাদের কাছে। যাক, আমি মূল কাজে যাচ্ছি। এখন ছবি আঁকার জন্য আমার কাছে কিছু
যন্ত্র রয়ে গেছে, কিন্তু যন্ত্রগুলো আসলে বোর্ডে ব্যবহারের উপযোগী নয়। আমি ফ্রি হ্যান্ডে এই কাজগুলো করতেছি। তোমরা যখন বাড়িতে কাজ করবে, প্র্যাকটিস করবে, তোমরা অবশ্যই কম্পাস ব্যবহার করবে। ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত, এদিকে বি বিন্দু, এদিকে সি বিন্দু ব্যবহার করি। এখন এই বি সি বিন্দু আর পরিধির উপরে একটি বিন্দু নেই, সেটা নাম দেই এ। এখন আমরা একটু আগে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ, এই কোণগুলোকে আমরা তৈরি করে ফেলি। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই বিন্দুতে একটা কোণ তৈরি করি। তাহলে বিসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও সি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বি এ সি। এখন বিশেষ নির্বাচনটা আমরা একটু লিখে ফেলি। মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। প্রমাণ করতে হবে যে বিওসি কোণ ইকুয়াল টু হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ 2 কোণ বিএসি। তাহলে বিশেষ নির্বাচনটা হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বিসি চাপ, এই বিসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। আমরা প্রমাণ করব বিওসি কোণটা বিএসি কোণের দ্বিগুণ। ঠিক আছে, এখন একটু তোমরা খেয়াল করো, সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচন এর ভিতর মূলত একটু পার্থক্য রয়ে গেছে। সাধারণ নির্বাচনটা যখন লেখা হয়েছে এখানে লক্ষ্য করে দেখো কোনো নামের উল্লেখ নাই, কোনো পরিচিতি নাই বৃত্ত সংক্রান্ত, কিন্তু বিশেষ নির্বাচনের ভিতরে নির্দিষ্ট একটা নাম আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বৃত্তটাকে শনাক্ত করা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বলে। তাহলে বিষয়টা একটু স্মরণ রাখবো আমরা। অঙ্কনে একটু লক্ষ্য করবা, এখানে এসি এটা একটা জ্যা, এসি জ্যা কিন্তু আমাদের এই যে এখানে ও কেন্দ্রবিন্দুগামী নয়, কেন্দ্রবিন্দুর এক পাশ দিয়ে এটা অতিক্রম করেছে। তাহলে এই অবস্থায় আমরা কি কাজ করব, আমরা এ ও যোগ করে কিছু দূর বর্ধিত করি, ডি নাম ব্যবহার করি, অথবা এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, এভাবে বলবা, অথবা এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী এডি রেখা অঙ্কন করি, এভাবে বলা সম্ভব। অঙ্কন
এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। এক্ষেত্রে এ বিন্দু দিয়ে এডি রেখাংশ অঙ্কন করি। আমাদের বিষ নির্বাচনের কাজ শেষ। এসি রেখা কেন্দ্রগামী নয়, এক্ষেত্রে আমরা কী করছি, এ বিন্দু দিয়ে এডি রেখাংশ অঙ্কন করছি। যদি এভাবে বলো এ কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি সেটাও চলবে। এখন আমি প্রমাণে চলে আসি। এখন লক্ষ্য করে দেখো, ও কেন্দ্রবিন্দু ও এর সঙ্গে পরিধির বি বিন্দু এবং সি বিন্দু এটা যুক্ত করা হয়ে গেছে, অর্থাৎ ও বি ও সি রেখা উৎপন্ন হয়ে গেছে। এরা প্রত্যেকেই হচ্ছে ব্যাসার্ধ। ও এ এটাও একটা ব্যাসার্ধ। এখন আমরা শুরুতে বলেছিলাম যে একটা বৃত্তের মধ্যে যতগুলি ব্যাসার্ধ অঙ্কন করা যায় প্রত্যেকটা ব্যাসার্ধ হচ্ছে পরস্পর সমান। তাহলে এখানে অবশ্যই আমরা বলতে পারবো ও এ এবং ও বি এই ব্যাসার্ধ দুটি পরস্পর সমান। একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও বি আর ও এ এরা পরস্পর সমান। এবার আমরা কাজের সুবিধার্থে আমি ওটাকে সাইড চেঞ্জ করে অন্যদিকে স্থাপন করি। এই ত্রিভুজটাকে একটু ব্যবহার করি। এই যে ত্রিভুজটা শনাক্ত করলাম, লক্ষ্য করে দেখো এই ত্রিভুজের মধ্যে ও এ ও বি যে কোনোটা আগে পরে বলতে পারো, এই দুটা বাহু পরস্পর সমান। ত্রিভুজ ও এ বি এর ও বি ইকুয়াল টু, আচ্ছা এর আগে আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করে নেই। ক্লাস 7-এ তোমরা শিখে আসছো, বিষয়টা একটু খেয়াল করো, তাহলে তোমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমি ফ্রি হ্যান্ডে এই ছবিটা আঁকলাম, একটা ত্রিভুজ অঙ্কন করছি। এই ত্রিভুজের মধ্যে নাম দেই এ বি সি। লক্ষ্য করে দেখো এই বাহুটা আর এই বাহুটা বাহ্যিক দৃষ্টিতে দেখতে সমান মনে হচ্ছে, দুইটা বাহু পরস্পর সমান। এখন একটা ত্রিভুজে যদি দুইটা বাহু পরস্পর সমান হয়ে যায় তবে অবশ্যই তাদের বিপরীতের কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এখানে এ বি বাহু আর এসি বাহু পরস্পর সমান। যদি এই অবস্থা হয় তাহলে এই বি বাহুর বিপরীতের কোণ হচ্ছে এই সি কোণটা, আমি সংক্ষেপে লিখি সি কোণ, আর এসি বাহুর বিপরীতের কোণ হচ্ছে বি কোণ। এই দুইটা কোণ পরস্পর সমান। এই তথ্যটা আমার এখানে কাজে লাগবে, সুতরাং আমরা বিষয়টা একটু মনে করার চেষ্টা করলাম। মুছে ফেলছি আবার। আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। দেখো আমার জায়গার স্বল্পতা আছে, আমি এদিকে কাজটা দেখাচ্ছি, তোমরা দেখার চেষ্টা করো এদিকে।
সুতরাং ত্রিভুজ ও এ বি এর ও বি ইকুয়াল টু ও এ বলে, যেহেতু এই দুটো বাহু পরস্পর সমান সুতরাং তাদের বিপরীতের কোণ সমান। এখন লক্ষ্য করো, ওবি বাহুর বিপরীতের কোণ হচ্ছে এই কোণটা। এখন এই কোণটা দেখো, এই বিন্দুতে বামে এবং ডাইনে দুটা কোণ উৎপন্ন হয়েছে, সুতরাং এই কোণগুলোকে আমরা সংক্ষেপে লিখব না, আমরা পুরা নাম লেখার চেষ্টা করবো। অর্থাৎ এই কোণটাকে আমরা বলি বি এ ও। বি এ ও কোণ ইকুয়াল টু হচ্ছে এই নিচের এই কোণটা, এটা বললাম বি এ ও, আর এটাকে বলি এ বি ও। এ বি ও, এই দুটো কোণ পরস্পর সমান। তাহলে কী হলো বিষয়টা? এই ত্রিভুজের ও এ বি ত্রিভুজের ও বি বাহু আর ও এ বাহু, এই দুটো বাহু পরস্পর সমান হওয়ার কারণে তাদের বিপরীতের কোণ দুটো পরস্পর সমান। এই বিষয়টা একটু স্মরণ রাখলাম। এবার চলে আসি, একটু আগে যে আলোচনাগুলো আমি করছিলাম, এই ত্রিভুজের বহিস্থ কোণে চলে আসি। দেখো, ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজের এ ও বাহুটা কিন্তু ডি পর্যন্ত বর্ধিত হয়েছে, সুতরাং এই যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। বহিস্থ কোণ এটা অন্তস্থ বিপরীত, এই এ বিন্দুর কোণ আর হচ্ছে বি বিন্দুর কোণ, এই দুটা কোণের সমষ্টির সমান হলো এই বহিস্থ কোণটা। আবার ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। ভালো করে বোঝানো, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এখন এই ত্রিভুজের দেখো, এ ও বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে বহিস্থ কোণ যেখানে এটা উৎপন্ন হয়েছে নাম কি? বি ও ডি। সুতরাং ত্রিভুজ ও এ বি এর বহিস্থ কোণ বিওডি ইকুয়াল টু, কী বলা হয়েছিল? বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এ বিন্দুর কোণ আর হচ্ছে বি বিন্দুর কোণ। এ বিন্দুর কোণ কাকে নামকরণ করছিলাম আমরা? বি এ ও। আমরা আগের মতো করেই লিখব, তাহলে আমাদের বুঝতে কাজটা করতে সুবিধা হবে। বিএও প্লাস হচ্ছে বি বিন্দুর কোণ এ বিও। এবার একটু তোমরা এখানে খেয়াল করে দেখো, বি এ ও আর এ বি ও এই কোণ দুটো পরস্পর সমান। সুতরাং আমরা কি করতে পারি? মার্কিং করে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। এই যে এখানে বি এ ও কোণ আছে, এইখানে বি এ ও আরেকটা হচ্ছে এ বি ও, এখানে চেঞ্জ করে দেবো। তাহলে এ বি ও এটার পরিবর্তে ব্যবহার করতে পারি বি এ ও। বি ও ডি কোণ ইকুয়াল টু বি এ ও কোণ যোগ, এটার পরিবর্তে ব্যবহার হচ্ছে বি এ ও। এখানে তোমরা একটু সাইড নোট দিয়ে দিও, বি এ ও আর হচ্ছে এ বি ও, এই কোণ দুটো পরস্পর সমান।
আচ্ছা, এখন আমাকে একটু নিচে আসতে হচ্ছে, সুতরাং আমরা এই বিষয়গুলো একটু মুছে দিতেছি। বি ও ডি কোণ ইকুয়াল টু, লক্ষ্য করে দেখো এখানে বি এ ও কয়বার উৎপন্ন হয়েছে? দুবার। সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি, টু কোণ বি এ ও। তাহলে বিষয়টা আসলো কি, এটা একটু স্মরণ করো। আমরা এখানে পাইছি বি এ ও, এই যে কোণটা, এটা ত্রিভুজের, এই ত্রিভুজের অন্তঃস্থ কোণ। আর এই যে এখানে একটা কোণ তৈরি হয়ে গেছে বি এ ও। আমরা এটাকে আরেকটু অগ্রসর হয়ে যাই। সুতরাং বি ও ডি ইকুয়াল টু, এই যে কোণটা বি এ ও না বলে আমরা একটু অগ্রসর হয়ে ডি পর্যন্ত চলে আসি, টু কোণ বি এ ডি আমরা এখানে স্মরণ রাখব। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি তৈরি করলাম? আমরা এখানে পাইছি বি ও ডি, অর্থাৎ এই কেন্দ্রস্থ এই কোণটা বৃত্তের, এই যে এখানে বি এ বিন্দুতে তৈরি হয়ে গেছে বি এ ডি, এই কোণের হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, এখন ঠিক একইভাবে এইখানে যে কাজটা করছি, পরের কাজটা নতুন করে আমাদের করে দেখানোর প্রয়োজন নাই, আমরা অনুরূপে লিখে দেবো। অনুরূপে এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো, খেয়াল করে দেখো, অনুরূপে ত্রিভুজ, এটা নাম হচ্ছে, আগেরটা বলেছিলাম ও এ বি বলছি, তো এখন আগের সঙ্গে মিল রেখেই বলি, ও এ সি হতে দেখানো যায় যে, কি দেখানো যাবে? বৈশিষ্ট্য কোণ নাম হচ্ছে সি ও ডি, এই যেটা সি ও ডি ইকুয়াল টু, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে এই যে এখানে মার্কিং করলাম, এই কোণের দুটার সমান, অর্থাৎ সি এ ডি। টু কোণ সি এ ডি। এবার তোমরা দেখো, এটুকু যদি আমি প্রমাণ করতে পারি, এটা নতুন করে প্রমাণ করে দেখানোর কোনো প্রয়োজন নাই, আমরা অনুরূপে কথাটা লিখে দিতে পারবো। এবার এই অংশটাকে আর এই অংশটাকে যদি আমরা একত্রিত করি, তাহলে কি দাঁড়ায় দেখো। সুতরাং এখানে বামে আছে হলো বিওডি যোগ এখানে বামে হচ্ছে সিওডি ইকুয়াল টু, ওদিকে ডাইনে হচ্ছে টু কোণ বি এ ডি যোগ এখানে ডাইনে হচ্ছে টু কোণ সি এ ডি। বা এই দুটা কোণকে এখন একত্রিত করো, একটা হচ্ছে বিওডি, একটা হলো সিওডি। বিওডি বামের অংশ, সিওডি ডানের অংশ। এই বামেরটা এবং ডানেরটা দুটাকে যদি আমি একসঙ্গে বলি, তাহলে বলতে পারবো টোটালটা বি ও সি। তাহলে এখানে আমরা বলবো বি ও সি কোণ ইকুয়াল টু, বুঝতে পারছো? বামের অংশটার নাম ছিল হচ্ছে বিওডি, আর ডানের অংশের নাম ছিল হচ্ছে সিওডি। এই দুটাকে যখন আমরা একত্রিত করব, তখন নতুন নামকরণ করতে পারতেছি বি ও সি। এবার ডান দিকে দেখো, দুটা কোণের মধ্যেই এখানে যে টু আছে, এটাকে কমন নিয়ে নাও। টু কমন নেওয়ার পরে এখানে হচ্ছে বি এ ডি যোগ হচ্ছে সি এ ডি, বি ও সি কোণ ইকুয়াল টু টু কোণ। এবার এই দুইটা কোণকে একত্রিত করো, দেখো কি আছে ওখানে। একটা হচ্ছে বিএডি, বিএডি এ বামের অংশ, আর একটা হচ্ছে সিএডি, সিএডি ডানের অংশ। এই বামের অংশ ডানের অংশ দুটো নিয়ে একসঙ্গে হচ্ছে এই পুরাটা নাম হচ্ছে কি বি এ সি। তাহলে এখানে ডাইনে বলতে পারি আমরা বি এ সি।
তাহলে এখন খেয়াল করো আমাদের কি পাইলাম এখানে, বি ও সি কোণ, বি ও সি কোণ, এই বি ও সি কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর ডানে পাওয়া গেছে হলো বি এ সি কোণ, বি এ সি কোণ কটা, দুটা। তাহলে বামে হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ডানে হচ্ছে বৃত্তস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমাদের প্রমাণ এখানে শেষ। প্রমাণিত। এখন শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার পাঠটাকে শোনার এবং বোঝার চেষ্টা করছো। একটু মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবে, অবশ্যই দেখবে জ্যামিতি সহজ, জ্যামিতি আসলেই সহজ, শুধু একটু মনোযোগী হতে হবে এবং পিছনের কাজগুলো একটু স্মরণ রাখার চেষ্টা করবা, যেগুলো নিচের ক্লাসে তোমরা 6, 7, 8 শিখে আসছো, এই বিষয়গুলো একটু তোমরা খেয়াল করবা। আর এখন আমাদের কাজ শেষ হয়ে গেলো, আমি একটু বাড়ির কাজ দিয়ে দিই তোমাদের, বাসায় একটু প্র্যাকটিস করবা। সেটা হচ্ছে, এটা মুছে ফেলতেছি এখন। হোমওয়ার্ক, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, আগে আমরা একটু আগে যেটা করেছিলাম সেখানে এখানে ছিল হচ্ছে কেন্দ্রস্থ, এখন এখানে ব্যবহার করব বৃত্তস্থ, বৃত্তস্থ কোণ। আর এখানে ছিল হচ্ছে কেন্দ্রস্থ, বৃত্তস্থ ছিল, এখানে হচ্ছে কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোণের আগে ছিল অর্ধেক, এখন হবে সরি আগে ছিল দ্বিগুণ, এখন হবে হচ্ছে অর্ধেক। তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই কাজটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি এখানে যেটা করেছি ঠিক এটার মতোই, শুধু এসে তোমরা কি করবা, একটু সহযোগিতা তোমাদের করতেছি। এই জায়গায় আসার পরে, এই জায়গাটায় আসার পর তোমরা একটু উল্টায় ফেলবা। উল্টায় ফেললে কি ঘটনা ঘটবে, এখানে উল্টায় ফেললে এখানে থেকে আমরা পাবো তখন হচ্ছে 2 কোণ বি এ ও ইকুয়াল টু হচ্ছে বি ও ডি। সুতরাং বি এ ও কোণ ইকুয়াল টু 2টা ডাইরে পাঠাও, তাহলে হচ্ছে কত, হাফ কোণ বি ও ডি। এখানেও ঠিক উল্টাটা লিখবা পরেরটায়, ঠিক আছে। এখন এই বামেরটা যোগ করবা, যোগ করলে দেখবো ডাইনে হাফ চলে আসছে। যাক, তোমার বাসায় প্র্যাকটিস করো, আশা করি ভালো করবা। হ্যাঁ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে। এখন তো প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যাবে না, বাসায় পড়াশোনা করবে। করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলে হয়তো স্কুল খুলে যাবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আশা সম্ভবত। সুতরাং তোমরা বাসায় প্র্যাকটিস চালায় যাবে, লেখাপড়া করবে। যাক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।